রুমি সাধারণ মেয়েদের মতোই একটি মেয়ে ছিল। তার ইচ্ছে ছিল সে একজন বড় রাইটার হবে। অনেক বছরের কষ্ট এবং ওর লেখালেখি ওর এই স্বপ্নটাকেও পূরণ করতে সাহায্য করেছিল। কিছুদিন আগেই ওর লেখা একটি বই একজন ডাইরেক্টরের কাছে ও পাঠিয়েছিল। রুমির ট্যালেন্ট এবং ওর আইডিয়া ডাইরেক্টরের অনেক পছন্দ হয়েছিল। তাই তারা রুমিকে ফোন দিয়ে ঢাকায় আসতে বলল, যেখানে মুভির শুটিং করার কথা ছিল। রুমির কাছে এই অনুভবটি একেবারেই নতুন হতে যাচ্ছিল। এতদিনে সে নিজেও জানে না যে সে কত গল্প লিখেছে। এবারে ও এমন একটি গল্প লিখতে যাচ্ছিল যে গল্পেতে একটি মেয়ে মারা যাওয়ার পরেও তার আত্মাকে একটি শয়তান কবজা করে রাখে। ও গল্পটি অনেক ভয়ঙ্করভাবে লেখার জন্য রুমি দিন রাত তন্ত্র মন্ত্র, কালা জাদু ও ভূত পেতের বই পড়তে থাকতো, যেন ও সকলকে এমন একটি গল্প উপহার দিতে পারে আজ পর্যন্ত যে গল্প কোনো লেখক লেখেওনি বা অন্য কেউ পড়েওনি। ডাইরেক্টররা ওর থাকার ব্যবস্থা করলো, যেখানে বাকি সব কর্মচারীরাও থাকতো। সেখানে রুমির থাকার জন্য 717 নম্বর রুম দেওয়া হয়েছিল। এত উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখা যেন রুমির কাছে স্বপ্নের মতো ছিল। ও জীবনের এই সফলতায় অনেক খুশি হয়ে গেছিল। আর সে এখন দিন রাত তার কাজকেই ভালোবাসে এবং সেটাই সে করতে থাকে। সেদিন রাতে ও খাবার খেয়ে ওর ল্যাপটপ নিয়ে ওই গল্পটি লিখতে বসে গেল। ও বসে গল্পটি লিখছিল, তখনই ওর দরজায় কেউ নক করলো। ও গিয়ে দরজাটি খুলে দিল, তো ওর সামনে ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়েছিল। রাতে হঠাৎ ওর সামনে একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ও অনেক ভয় পেয়ে গেল। আপনি এই সময় এই জায়গায়, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। আপনি বলেছিলেন না আপনি অনেক রাত পর্যন্ত কাজ করেন, তাই আমি এই বইটা দিতে এসেছিলাম। আর ডাইরেক্টর সাহেব বলল আমাকে এই বইটা আপনাকে দিতে, কিন্তু তখন কাজে অনেক ব্যস্ত ছিলাম বিধায় এখন দিতে আসতে হলো। সরি। কোনো সমস্যা নেই। রুমি ওর হাত থেকে বইটি নিল। বইটি একটি কাগজ দিয়ে মুড়ানো ছিল। ও বইটি খুলে দেখল এবং লক্ষ্য করল বইটির উপরে একটি দানবের ছবি রয়েছে। মনে হচ্ছিল এই বইটা একবার যে পড়ে নেবে সে এই দানবের গোলাম হয়ে যাবে। রুমি তার লাইফে অনেক বই পড়েছে, কিন্তু আজ পর্যন্ত সে এমন বই কোনোদিন দেখেওনি, এমনকি পড়েওনি। ও বইটি দেখে ওর মনে সাহসই পাচ্ছিল না যে ও বইটি খুলে পড়ে দেখবে। আরে, এ কেমন বই পাঠিয়ে দিয়েছে ডাইরেক্টর স্যার আমার জন্য! আমার তো অনেক ভয় করছে। যদি এর মধ্যে উল্টাপাল্টা কোনো তন্ত্রমন্ত্র থাকে তাহলে তো আমি ফেঁসে যাব। এটি পড়ার আগে ইন্টারনেটে একবার দেখে নিই। রুমিও ল্যাপটপটা নিল এবং ইন্টারনেটে ওই বইটির নাম সম্পর্কে সার্চ করতে থাকলো, কিন্তু সে ওই বইটি সম্পর্কে কোনো কিছু ইন্টারনেট থেকে জানতে পারল না। এরপর সে কিছু ভাবার আগেই তার কাছে ডাইরেক্টরের ফোন চলে আসলো। হ্যালো রুমি, আই অ্যাম ভেরি সরি আমি তোমাকে এত রাতে ডিস্টার্ব করছি। দেখো, কাল সকালে আমরা একটি সিন শ্যুট করব, তাই আমি যেই বইটি তোমাকে দিয়েছি সেই বইটি তুমি পড়ো। আমি চাই তুমি বইটি পড়ে এমন কিছু লেখো যে গল্পটি শুনে এবং দেখে সবার বুক কেঁপে উঠবে ভয়ে। এমনটা বলে ডাইরেক্টর ফোনটি কেটে দিল। ফোনের কথাগুলো রুমির অনেক আজব লাগলো, কিন্তু ও এত বড় একটা সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিল না। এরপর ও ওই বইটি খুলল এবং বইটির প্রথম লাইন পড়ার পরেই ওর অদ্ভুত আকর্ষণ হতে শুরু করলো। আমি তো অনেক জায়গায় পড়েছি যে শয়তান মানুষকে যা দিতে পারে উপরওয়ালাও তা দিতে পারে না। তবে এই কথায় কি সত্যতা আছে? যত রাজ্যের ফালতু কথা সব কিছু। রুমি এমনটা বলার পরেই বইটির পাতা নিজে নিজেই উল্টাতে থাকলো এবং একটি পাতায় গিয়ে সেটা থেমে গেল। রুমি বইটি আবার প্রথম থেকে পড়ার চেষ্টা করলো, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে বইয়ের পাতা কোনোভাবেই উল্টাতে পারছিল না। যেন বইটি চায় রুমি বইটির ওই পাতাটাই পড়ুক।
আরে ভাই, এটা আবার আমি কোন বিপদে পড়লাম? আমাকে আজকে রাতে এই বইটি পড়তে হবে। আর এটা বইয়ের পাতায় উল্টাতে দিচ্ছে না। যাই হোক, এখন যে পাতাটা খোলা আছে সেটাই পড়ি। রুমি বইটির ওই পাতাটি পড়তে থাকলো। ওই পাতার একদিকে শয়তানের শিঙালা মাথা ছিল, আর অপরদিকে সিংহাসনে শয়তানটি বসে আছে। ওর কাছে সোনা দানা, ধন রত্ন সবকিছুই ছিল। মানুষ ওর পায়ে পড়েছিল এবং সে তার ধন রত্ন তাদের মধ্যে বিলিয়ে দিচ্ছিল। রুমি আস্তে আস্তে গল্পের মাঝে ডুবে গেল। আর ওই পেজে লেখা ছিল, যদি কোনো জীবিত মানুষ তার রক্ত এই পাতার উপরে ফেলে এবং এই মন্ত্রটি 100 বার পড়ে, তাহলে শয়তান ওর সব মনোবাসনা এবং ইচ্ছা পূরণ করবে। রুমি ওই পাতাটির এই কথাটি পড়েই এমনভাবে সম্মোহিত হয়ে গেল যে পরবর্তী পাতায় কি লেখা আছে সেটা পড়ার সে প্রয়োজন বোধ করল না। এরপর সে টেবিলে রাখা একটি চাকু উঠিয়ে নিল। এরপর সে তার হাত কাটল এবং ওই মন্ত্রটি 100 বার উচ্চারণ করল। এরপর যখনই ওর মন্ত্র পড়া শেষ হলো, তখনই ওর সম্মোহন কেটে গেল এবং ও দেখতে পেল ওর হাত থেকে অনবরত রক্ত বের হচ্ছে এবং বইতেও অনেক রক্ত পড়ে আছে, যেটা দেখে ও অনেক ভয় পেয়ে গেল। ও কিছু করার আগেই ওর ঘরে কারোর হাসির আওয়াজ শুনতে পারল। কে আছো এখানে? দয়া করে কেউ আমার সাথে মজা করলে এটা বন্ধ করো, কারণ আমার অনেক ভয় করছে। ও অদ্ভুত একটি আওয়াজ শুনতে পারল। মনে হচ্ছে কেউ ওকে চুপ করে থাকতে ইশারা করছে। কে আছো এখানে? রুমি অনেক ভয় পেয়ে গেছিল এবং ও তার হাত পা গুটিয়ে বিছানার উপরে বসেছিল। তখনই ওর সামনের দেয়ালে ও একটি ছায়াকে দেখতে পেল, যেমনটা ওই বইয়ের পাতার উপরে ছিল। সেই শয়তানটাই ওর সামনে চলে এসেছিল। হঠাৎ করে জানালা জোরে জোরে বাড়ি খেতে থাকলো। বাইরের পরিবেশটা অনেক শান্ত ছিল, কিন্তু শুধু ওর রুমেই এমন ঝড় উঠেছিল। রুমি ওর কাছে কারোর উপস্থিতি অনুভব করতে পারছিল। ও অনেক ভয়ে ওর হাত পা গুটিয়ে কান্না শুরু করলো এবং সে চোখ বন্ধ করে নিল। তখনও অনুভব করতে পারলো ওর সামনে কোনো ভয়ঙ্কর কিছু এসে দাঁড়িয়ে পড়ল। ও সাহস করে ওর চোখ খুলল আর দেখলো ওই সেই শয়তানটাই তার সামনে দাঁড়িয়ে রয়েছে। ওকে রুমি সামনে দেখে ওর কলিজা কেঁপে উঠল। না, এটা সত্যি হতে পারে না। আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি। রুমি এমনটা বলার পরেই ওই শয়তানটি অনেক জোরে জোরে হাসতে শুরু করলো। রুমি ওই শয়তানের এমন হাসি দেখে ভয়তে ওর সারা শরীর ঘামে ভিজে গেল। এটা স্বপ্ন নয়, সত্যি। আর আমি সেই যে তোমার স্বপ্নটাকে সত্যিতে রূপান্তর করে দেবে। শুধু তোমাকে সেটাই করতে হবে, আমি যেটা তোমাকে করতে বলবো। তুমি এখানে সেই গল্পের খোঁজে এসেছো, যেই গল্পটা এখন পর্যন্ত কেউই লিখতে পারেনি। আমি এমনই একটা গল্প দেব, যেই গল্পটা তোমার স্বপ্নকে সত্যি করবে এবং তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে পৌঁছাতে চেয়েছিলে। ধন সম্পদ, গাড়ি বাড়ি সব কিছুই তোমার হবে। আমি এমন একটা গল্প তোমায় লিখে দেব, যা আজ পর্যন্ত কেউই লেখেনি বা ভবিষ্যতেও কেউ লিখতে পারবে না। বলো, সেটা কি তুমি চাও? হ্যাঁ, সেটা আমার লাগবে। ঠিক আছে, ওটা তুমি পেয়ে যাবে, কিন্তু তার বদলে তোমায় একটি কাজ করতে হবে। আমার সাথে চুক্তি করতে হবে। সেই চুক্তিতে আমার যেটা চাই সেটা তোমায় এনে দিতে হবে এবং তোমার যা চাই সেটা আমি দেব। ঠিক আছে, কি করতে হবে আমায়? আমি একজন মানুষের বলি চাই। তুমি আমার জন্য একটি মানুষকে বলি দেবে এবং আমি সেই রক্ত দিয়ে তোমার ইচ্ছে পূরণ করব। তুমি যখনই এই চুক্তি পূরণ করবে, তখনই তোমার সাথে করা আমার চুক্তিও আমি পূরণ করব। যাও, একটা বলি দাও। কি? আমি এটা কখনোই করতে পারবো না।
আমার নিজের সুবিধার জন্য আমি কাউকে খুন করতে পারবো না। এই গল্পটা আমার প্রয়োজন। আমি জানি এই গল্পটা আমার জীবনটাকে পাল্টে দেবে। তবে আমার জীবন পাল্টানোর জন্য আমি অন্য কারোর জীবন নিতে পারবো না। তোমার কাছ থেকে আমি কিছুই চাই না, তুমি চলে যাও এখান থেকে। হা 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 হা। তুমি কি ভেবেছো আমি এত সহজেই এখান থেকে চলে যাব? তুমি লোভের বশবর্তী হয়ে বইয়ের শুধু আগের পাতাটাই পড়েছো, পরের পাতায় কি লেখা আছে সেটা পড়ার প্রয়োজনই বোধ করনি। যে আমাকে একবার তার কাছে ডাকে সে আমার গোলাম হয়ে যায়, আর আমার সাথে তার চুক্তি করতেই হয়। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার জন্য বলি দেবে নাকি বলো? তবে একটা কথা মনে রাখবে, তুমি যদি আমার জন্য বলি না দাও আর তোমার চুক্তি যদি পূর্ণ না করো, তাহলে তোমার সাথে যা কিছু হবে তার জন্য দায়ী তুমি নিজেই থাকবে। আমার সাথে যা কিছুই হয়ে যাক, তবে আমি কারোর প্রাণ নেব না। রুমির এমন কথা শুনে শয়তানটি অনেক রেগে গেল, আর ওর শক্তি দিয়ে রুমিকে হাওয়াতে তুলে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল। রুমির মাথা থেকে রক্ত বেরোতে শুরু করলো, আর রুমি হালকা করে তার চোখ খুলল এবং দেখলো শয়তানটি ওর সামনে দাঁড়িয়ে আছে। এরপর শয়তানটি রুমির চোখের দিকে তাকিয়ে ফ্যানের দিকে ইশারা করলো। রুমি ওই অবস্থাতেই উঠে দাঁড়ালো এবং ফ্যানের সাথে তার ওড়না বেঁধে গলায় ফাঁসি লাগিয়ে নিল। এরপর এই কারণে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করলো। রুমির পাশের রুমটাই ছিল ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্টের রুম, আর ও এসে রুমির ঘরের দরজা ধাক্কাতে থাকলো। যখন রুমি দরজা খুললো না, ও দরজা ভেঙে ফেললো। ও সামনে দেখলো তো রুমি ফাঁসিতে ঝুলেছিল, আর ওর মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল, যা ওর বিছনায় গিয়ে পড়ছিল। অ্যাসিস্ট্যান্ট রুমির কাছে গেল এবং গিয়ে সে ওর নার্ভ চেক করলো এবং রুমি বেঁচে ছিল তখনও। ও দ্রুত রুমিকে নিয়ে আর কিছু লোক নিয়ে হাসপাতালে গেল। 2 সপ্তাহ পর রুমির জ্ঞান ফিরল এবং সে বেঁচে গেল। কিন্তু ওর এই জিনিসটাই বিশ্বাস হচ্ছিল না যে ওর জ্ঞান ফিরতেই ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট আরও কিছু লোকজন তার সাথে দেখা করতে এসেছিল। রুমি, তুমি যখন এসেছিলে তখন তো তুমি নর্মালই ছিলে, তো এমন কি হলো যে তুমি তোমার গলায় ফাঁসি লাগিয়ে নিলে? আমি নিজে কিছুই করিনি স্যার। সেদিন রাতে আপনি আমাকে যে বইটা দিয়েছিলেন ওইটার কারণে আমার সাথে এসব কিছু হয়েছে। কি? কোন বই? আমি তো তোমার কাছে কোনো বইই পাঠাইনি। আপনার অ্যাসিস্ট্যান্ট রাহুল স্যারই তো আমাকে ওই বইটা দিয়েছিলেন। কি রাহুল স্যার, বলুন। তুমি কি বলছো রুমি? আমি তো তোমার কাছে কোনো বই দিইনি। এটা আপনি কি বলছেন? আপনি যদি আমাকে ওই বইটা না দিতে আসেন তাহলে আমাকে বই দিতে ওটা কে এসেছিল? আর ডাইরেক্টর স্যার তো আমাকে ফোনও দিয়েছিল রাত 3টের দিকে। রুমির কথা শুনে সবাই তো অনেক হতবাক হয়ে গেল। তারা সবাই এটাই মেনে নিল যে রুমির এটা ভ্রম ছিল। কিন্তু রুমির সাথে যা কিছু হয়েছিল তা সাধারণ কোনো কিছু ছিল না। তাই তারা রুমির কথা কিছু সময়ের জন্য মেনে নিল। তারা অনেক খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারলো ওইখানে যারাই শুটিংয়ের জন্য আসে তাদের মধ্যেই কারো না কারো এরকম ক্ষতি হয়। রুমি যেই 717 নম্বর রুমে ছিল, ওই রুমে এর আগেও এমন ঘটনা ঘটেছিল। রুমি তার সাথে ঘটা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছিল। ঠিক হবার পরে রুমি আর ওই জায়গায় কখনোই যায়নি। কিন্তু সেখানকার একজন কেয়ারটেকার ছিল যার বয়স প্রায় 80 বছরের উপরে। রুমি অনেক কষ্টে তার খোঁজ বের করলো এবং তার সাথে দেখা করতে গেল এবং ওই রাতে তার সাথে ঘটা সব ঘটনা তাকে খুলে বলল। কেয়ারটেকার রুমিকে ওই রুমের সব ঘটনা খুলে বলল। তুমি অনেক ভাগ্যবতী যে ওখান থেকে তুমি বেঁচে ফিরেছো। আমার বাবা ওই হোটেলেরই কেয়ারটেকার ছিলেন, কিন্তু উনি অসুস্থতার কারণে আমি ছোট থাকতেই মারা গেছিলেন। আমার বাবা প্রায় সব সময়ই অসুস্থ থাকতেন, তাই আমি 16 বছর বয়সেই ওই হোটেলের কেয়ারটেকার হয়ে গেছিলাম। যেই রুমে তুমি ছিলে ওই রুমে একটি ব্রিটিশ লোক থাকতো। উনি অদ্ভুত ছিল। সে কারোর সাথে কথা বলতো না বা কেউ কিছু জিজ্ঞাসা করলে তার উত্তরও দিত না।
উনি নিজের মধ্যেই হারিয়ে থাকতেন। হঠাৎ একদিন ওই রুমে তার ডেড বডি পাখার সাথে ঝুলা অবস্থায় পাওয়া গেছিল। এরপরে খোঁজ নিয়ে জানতে পারা গেল যে ও কালা জাদু করে শয়তানকে ওর বশে নেওয়ার চেষ্টা করছিল, যেন শয়তান ওর সব ইচ্ছা পূরণ করে। ওই শয়তানকে পাওয়ার জন্য ও একটি বই লিখেছিল, সেই বইটি ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কথা এইটাই, শয়তান শুধু তোমাকে দিয়ে কাউকে মারাতেই পারে, এবং ও যদি কাউকে কিছু দেয় তাহলে ওর কাছ থেকে ও সব কিছু কেড়ে নেয়। ও ওই লোকটির পরিবারকে সব কিছু দিলেও ওই লোকটিকে মেরে ওর সাথে করে নিয়ে গেছিল। এখনো ওই রুমে যেই থাকতে আসে তাকে ওই শয়তান নিজের রূপ পাল্টে বইটি দিয়ে যায়। এবং এরপরে যেটা হয় সেটা তো তুমি জানোই। তবে তুমি চিন্তা করো না, ও শুধু একবারই কাউকে সম্মোহিত করতে পারে। যেহেতু তুমি ওর হাত থেকে একবার বেঁচে গেছো, সেহেতু তোমার আর চিন্তা করার কোনো কারণ নেই। কেয়ারটেকারের কথা শুনে রুমির কলিজা কেঁপে উঠেছিল, কিন্তু ও একটা বিষয় নিয়ে অনেক খুশি হচ্ছিল যে ও এমন একটি জায়গা থেকে বেঁচে ফিরেছে যেখান থেকে আজ পর্যন্ত কেউই বেঁচে ফিরতে পারেনি। রুমি এমন একটি বই লিখতে চেয়েছিল যেটা পড়ে সব মানুষের কলিজা কেঁপে ওঠে, কিন্তু ওর সাথে সেই রাতে ঘটা ঘটনাটি ওকেই ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। ও ভাবলো ওর সাথে যা ঘটেছিল তা অন্য কারোর সাথেই হয়তো ঘটেনি। যেই ওর গল্পটি শুনেছে তারই বুকটি কেঁপে উঠেছে। কিছু বছর পরে ওই গল্পটিকে মুভির মাধ্যমে প্রদর্শন করে, যা দেখার পরে সবারই কলিজা কেঁপে উঠেছে। আর ওর গল্পটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গল্প রূপে প্রকাশ পেয়েছিল, যা কেউ কখনোই লিখতে পারেনি। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী গল্পটি দেখার জন্য।